জাতীয় সাংবিধানিক কাউন্সিল নিয়ে বিভক্ত রাজনৈতিক দলগুলো। বিএনপির প্রস্তাব ন্যায়পাল নিয়োগ, হতাশ বেশ কয়েকটি দল। কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন টু জগন্নাথ। নারীদের জন্য 100 আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নেই, তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে, প্রফেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে। যারা নির্বাচনে ভয় পায় তাদেরই লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপত্তি। মন্তব্য মির্জা ফখরুলের। বিতর্কে না জড়ানোর আহ্বান। জনভোগান্তি কমিয়ে এসএসএফকে ভিআইপি নিরাপত্তার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের তাগিদ। হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে অর্থ লোপাটের তথ্য প্রমাণের খোঁজে গণপূর্তের চিঠি দুদকের। ইরানে মার্কিন হামলার পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি খামেনির। ইরানের পরমাণু স্থাপনায় হামলার সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। এবং গল টেস্টে বাংলাদেশের লোয়ার অর্ডারে ধস। দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ 9 উইকেটে 484 রান, লিটনের সেঞ্চুরি মিস। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে থাকছে বিস্তারিত। জাতীয় সাংবিধানিক কাউন্সিলর এনসিসি নিয়ে একমত হতে পারেনি দেশের রাজনৈতিক দলগুলো। জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দলের পক্ষে থাকলেও আপত্তি জানায় বিএনপি। দলটির প্রস্তাব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতায় আনতে প্রয়োজনীয় আইন সংশোধন ও ন্যায়পাল নিয়োগ। আর সিপিবির মতে অন্তর্বর্তী সরকার নয়, এনসিপি করবে নির্বাচিত সরকার। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্বে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব কথা বলেন দলগুলোর নেতারা। সাইফুল রিপনকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাকিবের রিপোর্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও জেলা সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব নিয়ে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম দিনে অনুপস্থিত থাকলেও দ্বিতীয় দিনে আলোচনায় যোগ দেয় জামায়াতে ইসলামী 3 সদস্যের প্রতিনিধি দল। দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিভিন্ন দলের নেতারা। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিরোধিতা করে প্রয়োজনে আইন সংশোধনের প্রস্তাবনা তুলে ধরেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। সুশাসন বজায় রাখার জন্য, পুনঃপ্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা। কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই অম্বুডসম্যান সিস্টেম। তবে এনসিসির বিষয়ে একমত জামায়াত। ঐকমত্যের জন্য গণভোটের প্রস্তাব দেওয়ার কথা জানান দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। এনসিসি নিয়ে বিএনপির আপত্তিতে হতাশা জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মৌলিক সংস্কার না হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও দাবি করেন তিনি। আমরা যে মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছিলাম ঐকমত্য কমিশনের কাছে, তার মধ্যে এনসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে জাতির স্বার্থে, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে আমরা যাতে নীতিগত জায়গায় একটা ঐকমত্যে আসতে পারি আজকের মধ্যেই, কিন্তু এটা হতাশাজনক যে আমরা আজকে এটা আসতে পারিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের পক্ষে মত দেন অন্যান্য দলের নেতারাও। তাদের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে যারা কাজ করতে দেবে না তারাই এনসিসি নিয়ে আতঙ্কিত থাকবে। অধিকাংশ রাজনৈতিক দল এখানে সমর্থন দিয়েছে এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিষয়ে। আমরা গঠনের ব্যাপারে একটা আমাদের রিভিউ প্রস্তাব দিয়েছি, সেটা হচ্ছে যে যাতে প্রধান বিচারপতিকে এটার অংশীদার করা না হয়। এইটা বাংলাদেশের ইতিহাসে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ বলে আমরা মনে করি। বাংলাদেশকে যদি সামনে এগোতে হয়, গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সংবিধান যদি প্রশাসন ব্যবস্থা তৈরি করতে হয়, তাহলে অবশ্যই এই পদের নিয়োগগুলো কোনো দলীয় বিবেচনা, কোনো দলীয় আনুগত্যের জায়গা থেকে এটাকে কখনো বিবেচনা করা যাবে না। তবে এই মুহূর্তে সাংবিধানিক কাউন্সিলের প্রয়োজন দেখছে না বামদলীয় জোট। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুষ্ঠু নির্বাচন। আমাদের সামনে প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই জন্যে যা যা করা দরকার সেটা করে একটা ভালো নির্বাচন করে ভালো পার্লামেন্ট করা দরকার। এমন কিছু এই মুহূর্তে করা প্রয়োজন না যেটা এটা রিপ্লেসমেন্ট বা একটা সুপ্রাবডি মনে হয়। সেই কারণে এই মুহূর্তে আমরা এনসিসির প্রয়োজন মনে করছি না।
জামায়াতকে বেশি কথা বলতে দেওয়ার অভিযোগ তুলে বৈঠক থেকে ওয়াকআউট করে সিপিবি, এলডিপি ও গণফোরাম। পরে আবারও বৈঠকে অংশ নেয় তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলেও বিকল্প কিছু করার চেষ্টা করবে সরকার, এমনটা জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বলেন, কাঠামোগতভাবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের জবাবদিহিতা তৈরি করা সম্ভব। জাতীয় ঐকমত্য কমিশনের বুধবারের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে একটি কাঠামোর প্রয়োজন আছে, তা রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে মনে করলেও দু একটি দল এর বিরোধিতা করছে বলে জানান আলী রিয়াজ। বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল নাম না হলেও অন্য কোনো বিকল্প তৈরির চেষ্টা করবে ঐকমত্য কমিশন। ঐকমত্য নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও ক্ষেত্র বিশেষে অগ্রগতি হচ্ছে বলেও জানান আলী রিয়াজ। যে কোনো আলোচনার ক্ষেত্রে যেটা হয় যে প্রতিদিনই আমরা চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্তে পৌঁছতে পারবো তার কোনো নিশ্চয়তা নেই। আমরা প্রথমেই যে বিষয়টা চিহ্নিত করার চেষ্টা করেছি যে রাজনৈতিক দলগুলোর অবস্থানের দিক থেকে যে এই ধরনের একটি প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেবে সেরকম একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা বা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করেন কিনা। বিভিন্নভাবেই সেটা তারা বলেছেন যে তাদের দিক থেকে তাগিদ আছে। দু একটি দলের ক্ষেত্রে নীতিগত কিছু মত পার্থক্য থাকলেও আমরা দেখতে পাই যে তারা মনে করেন বা অনেকেই মনে করেন, অধিকাংশ দল মনে করেন যে এরকম একটি সাংবিধানিক ব্যবস্থা থাকা দরকার। কোন কোন দল নির্বাচনকে ভয় পায়, তাই তারা লন্ডন বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, যারা আওয়ামী লীগ, চাঁদাবাজ, দখলবাজ তাদের দলে নেবে না বিএনপি, আবার ভালো মানুষদেরও বাদ দেওয়া হবে না। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো চলছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বুধবার সকালে রাজধানীর উত্তরায় তুরাগ থানা বিএনপি আয়োজিত সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতারা বলেন, স্বৈরাচার যেন আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের সাথে ছবি আছে, তিনি যদি আমাদের আগের সদস্য হয়ে থাকেন তাকে নেওয়া যাবে না। আর বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন হলেই কোনো কোনো দলের বিপদ, তাই লন্ডন বৈঠক তারা পছন্দ করছেন না। নির্বাচনের গুরুত্ব কমে যাবে বলে ঐকমত্য কমিশনের বৈঠকে হাজির হয়নি কেউ কেউ। অনেকের পছন্দ হয় নাই, তারপর নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে, যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় নাই। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির কেউ যেন আওয়ামী লীগের মতো চাঁদাবাজি, দখলবাজি, অপকর্মে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ব্যক্তির ভালো মন্দ দেখে দলের সদস্যপদ দেওয়ার কথাও জানান মহাসচিব। আওয়ামী লীগকে আমরা নেব না, কারণ আওয়ামী লীগ প্রমাণিত যে তারা খারাপ মানুষ, তারা ডাকাত, তারা মাফিয়া, তারা দখলদার, তাদেরকে আমরা দলে নেব না। এদিকে নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আমাদের এখনো অবাধ সুষ্ঠু নির্বাচন আসেনি। আমাদের এখনো গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যে কাজগুলো করা উচিত, যে প্রতিষ্ঠানগুলো করা উচিত, সেটা এখনো নির্মাণাধীন, পরিপূর্ণ নির্মাণ হয়নি। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ প্রচেষ্টা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সজাগ থাকারও আহ্বান জানান রিজভী। প্রতিফলন ঘটবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে ইসির বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্প এ আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি সই হয়। অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় $2 মিলিয়ন সহায়তার কথা জানিয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, ইসির আহ্বানে তারা এই সহযোগিতার হাত বাড়াচ্ছেন। ব্যালট প্রকল্পে মোট $18.53 মিলিয়ন সহায়তা দেবে ইউএনডিপি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকার কথা জানিয়েছেন হাই কমিশনার সুশান রাইলি। ইউএনডিপি প্রথমে এই প্রজেক্ট ডকুমেন্টটা যেটা নাম দেওয়া হয়েছে ব্যালট, এই প্রজেক্টটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 18.53 মিলিয়ন ইউএসডি, মার্কিন ডলারের 18.53 মিলিয়ন। এখানে মূলত মোটা দাগে 16টা কম্পোনেন্ট আছে। 16টা কম্পোনেন্টের মধ্যে আমাদের ফান্ডিংয়ের ব্যাপারে যেটা ইস্যু ছিল, ইউএনডিপি আজকে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে নিয়ে এসে ওনারা $2 মিলিয়ন কমিটমেন্টটা করেছেন। অ্যান্ড আমরা আশা করি যে এই প্রজেক্টের জন্য ফার্দার কমিটমেন্ট ডোনার্সদের থেকে পাওয়া যাবে। But today we are pleased to contribute $2 million to directly support the Bangladesh Election Commission's ballot project. Of course, in partnership with the UN, UNDP, UNESCO and UN Women to support the transition to an elected government. ভিআইপি নিরাপত্তা দিতে গিয়ে যাতে জনভোগান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে এসএসএফকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে এসএসএফ এর 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় নিজেদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। মাকদুরা মিতির রিপোর্ট। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর প্রতিষ্ঠাবার্ষিকীর রীতি অনুযায়ী আয়োজন করা হয় সরকার প্রধানের সঙ্গে দরবার। বাহিনীর 39তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান উপদেষ্টার দরবারে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি, আমাদের এ সময় গেল 10 মাসে দেশে বিদেশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করায় এসএসএফ সদস্যদের ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে ভিআইপি নিরাপত্তা দিতে গিয়ে যাতে জনভোগান্তি না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। নিরাপত্তার খাতিরে এসএসএফকে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয়, যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে। এটা যে কোনো নিরাপত্তা বাহিনীকেই করতে হয় নিরাপত্তার খাতিরে। অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য প্রায় 1 ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত। এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে গিয়েছে। আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে। নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ করে তোলার পাশাপাশি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রঘোষিত ভিআইপিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিষয়সমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনে এসএসএফ সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধন নিশ্চিতের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফ এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। সরকার ইচ্ছাকৃতভাবে সিটি কর্পোরেশনের সেবায় ব্যাঘাত ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার ঢাকা দক্ষিণ নগর ভবনে চলমান আন্দোলনে তিনি কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, আন্দোলনের মধ্যেও জরুরি সেবা সচল রাখা হয়েছে। তবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দায়িত্ব পালন না করার নির্দেশ দেওয়ায় সেবায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। ঈদের পর আবারও ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের নামে ইশরাক সমর্থিত নগর ভবনের কর্মচারী ও বিএনপি নেতাকর্মীরা। এই ধারাবাহিকতায় বুধবার নগর ভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা।
এ সময় ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির নগর পিতার পদ বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়ে আন্দোলনকারীরা বলেন, নাগরিক সেবা অব্যাহত রাখতে ইশরাককে অবিলম্বে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে। অতি সত্বর আমাদের ন্যায্য দাবি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ করানো হোক, তাকে মেয়রের দায়িত্বে বসানো হোক। আজকে সেই স্বৈরাচার আসিফ মাহমুদ সেই মেয়রকে শপথ গ্রহণের ব্যবস্থা গ্রহণ করছে না। আমরা সেই আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি এই মুহূর্তে। বিগত ৫ই আগস্টের পর আসিফ আসছে কি নগরটাকে কোনো রকম গুছানোর জন্য, তা 10 মাসে কি নগর গুছানো হয়নি? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, উনি অনতিবিলম্বে ঢাকাবাসীর শান্তি স্বস্তির জন্য, শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং তত্ত্বাবধায়ক সরকারের সুনাম বৃদ্ধির জন্য অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ন্যায়ের প্রতি শ্রদ্ধাশীল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে তাকে সেবা করার সুযোগ দিবে। এরপর আন্দোলনে উপস্থিত হয়ে ইশরাক বলেন, সরকার পরিকল্পিতভাবে সিটি কর্পোরেশনের সেবা কার্যক্রম ব্যাহত করছে এবং দায়ভার তাদের উপর চাপানোর চেষ্টা করছে। আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি, আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে, আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়। আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। পরে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও মশা নিধন কর্মসূচি বেগবান রাখতে কার্যক্রম উদ্বোধন করেন ইশরাক হোসেন। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা সহ তার পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে হাজার কোটি টাকা লোপাটের তথ্য প্রমাণের খোঁজে এবার গণপূর্তে চিঠি দিয়েছে দুদক। অভিযোগে বলা হয়, পরিবারের সদস্যরা ৪৯,০০০ কোটি টাকা লোপাট করেছে, সেই সঙ্গে পাচার করেছে $৩০০ মিলিয়ন। এদিকে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত থাকছে ফজলে আদিত্যের রিপোর্টে। গণঅভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ৯ মেগা প্রকল্পে প্রায় ৮০,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে নামে সংস্থাটি। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ ও জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্রে নির্মাণের নামে ৩৯,০০০ কোটি টাকা লুটপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $৩০ মিলিয়ন পাচার করার অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে নেমে ২৬০০ কোটি টাকা রূপপুরের সাইট প্রকল্প গ্রিন সিটি আবাসন পল্লীর সকল নথিপত্র চেয়ে গণপূর্ততে চিঠি দিয়েছে দুদক। অনুসন্ধান দলের রুটিন কাজ, তারা যে রেকর্ডপত্র সংগ্রহ করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করবেন, এটা নিয়মিত কাজ। এদিন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ২ ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহ, AKM নুরুন নবী সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন শীর্ষক প্রকল্পে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অপরাধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জনাব AKM নুরুন নবী, জনাব নাজমুল আহসান কলিমুল্লাহ সাবেক উপাচার্য, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক নির্বাহী প্রকৌশলী সহ ৫ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, এরই মধ্যে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নকশা পরিবর্তন ও চুক্তি অনুমোদনে মন্ত্রণালয়কে উপেক্ষা করা সহ নানা অনিয়মের প্রমাণ মিলেছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় বিএনপি নেতাকর্মীরা তার গাড়ি বহরের সামনে ভিড় করেন। ৪ মাস চিকিৎসা শেষে গত ৬ মে লন্ডন থেকে দেশে ফিরেন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর এই প্রথমবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেলেন তিনি। খালেদা জিয়া এর আগে সবশেষ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর।
চলতি বছর এখন পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়েছেন 331 জন, যার মধ্যে 200 জনই শেষ 20 দিনে আক্রান্ত হয়েছেন। করোনা বৃদ্ধির প্রবণতায় নতুন করে ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি যারা দ্বিতীয় বা তৃতীয় ডোজ নিয়েছেন তাদেরও বুস্টার নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের গেল কয়েক মাসের প্রতিবেদনে কোনো টিকাদানের তথ্য নেই, তবে প্রতিটি টিকাদান কেন্দ্রে টিকা পৌঁছানো হয়েছে বলে দাবি অধিদপ্তরের। হাসান আল মাহমুদের রিপোর্ট। হঠাৎ করে চোখ রাঙাচ্ছে কোভিড-19। গেল 20 দিনে আক্রান্ত প্রায় 200 জন, মৃত্যু হয়েছে 10 জনের। ঢাকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চট্টগ্রামে। ভারত, সিঙ্গাপুর সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোগী বৃদ্ধির প্রভাব দেশে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মূলত আমাদের সেটা রিসেন্টলি যে ছড়াইছে, এটা আমার ধারণা যে বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু। এবং নতুন যে স্ট্রেইন যেটা পাওয়া গেছে, করোনার যে ভাইরাসের যে স্ট্রেইনটা, কোভিড-19 যে স্ট্রেইন, এটি কিন্তু দ্রুত সংক্রমণশীল, দ্রুত ছোঁয়াচে। যদিও এখন পর্যন্ত বলা হচ্ছে ডেঞ্জারাস না, সিরিয়াস না, মৃত্যুর হার অত বেশি না, কিন্তু বলা তো যায় না। কোভিড টিকা নেওয়া অনেকেরই 2 বছর বেশি হয়েছে। এ অবস্থায় অতি ঝুঁকিপূর্ণদের বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ টিকাটা কিন্তু লং টাইম প্রোটেকশন দেয় না, 6 মাস থেকে 1 বছর। সুতরাং আমাদের 2 বছর কিন্তু হয়ে গেছে। সুতরাং আমাদের পর্যাপ্ত টিকা, কার্যকরী টিকার ব্যবস্থা করতে হবে। টিকাটা বোধহয় আবার চালু করতে হবে। আমরা সামনের দিন দেখি, যদি সমানে বাড়তেই থাকে, দ্রুত সময়ে যত তাড়াতাড়ি টিকা দেওয়া যায় এটার ব্যবস্থা করে। যারা নেন নাই তারা তো নেবেনই, আর যারা অলরেডি নিচ্ছেন টিকা তারা একটা বুস্টার ডোজ নেবেন। তবে রোগী বৃদ্ধি পেলেও কোভিড টিকা কার্যক্রমের কোনো তথ্য নেই স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। যদিও প্রতিটি টিকা কেন্দ্রে পর্যাপ্ত টিকা পাঠানো হয়েছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধানের। সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া আছে, প্রচুর টিকা দেওয়া আছে। যে কেউ ইচ্ছা করলে সিভিল সার্জন অফিস যে টিকা নিতে পারবে। রোগী বৃদ্ধির এ হার কমাতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের বাজেট গতানুগতিক ফ্যাসিস্ট হাসিনা সরকারের ধারাবাহিকতা ছাড়া কিছুই না। বাজেটে অবহেলিতদের জন্য কোনো সুখবর নেই, বরং বাড়ানো হয়েছে করের বোঝা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাজেট আলোচনায় এসব কথা বলেন বিশিষ্টজনরা। এবারের বাজেটকে আশাভঙ্গের বাজেট আখ্যাও দেন তারা। এইচ হিমেলের প্রতিবেদন। জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পাচ্ছেন, এমন আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বাজেটে অপ্রাপ্তির ফর্দ এবং হতাশার কথা তুলে ধরেন নিম্ন আয়ের মানুষ। আমাদের প্রবেশগম্যতা রয়েছে, আমাদের যাতায়াত ব্যবস্থা রয়েছে, আমাদের কর্মসংস্থান রয়েছে, সেগুলো কিন্তু আমরা এখানে প্রতিফলন দেখতে পাই না। এবারের বাজেটও কিন্তু আসলে আমাদেরকে খুবই হতাশ করেছে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মে এই বাজেটে সিপিটির পক্ষ থেকে বলা হয়, 24শে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে জন্ম নিল যে সরকার, তারা বাজেটে বৈষম্যকে উস্কে দিচ্ছে। যারা নাকি মিডল ইনকাম আছে তাদের জন্য এটা প্রায় 40-50% পর্যন্ত ট্যাক্স বাড়বে, আর যারা অনেক উপরের আয় আছেন 6 লাখ টাকা মাসে, সেখানে তাদের জন্য 2-3% বাড়বে। তাহলে আমরা যদি বৈষম্য হ্রাসের কথা বলি, এসডিজি 10 এর কথা বলি, তাহলে সেটা তো হচ্ছে না। ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে বিজিএমইএ সভাপতি বলেন, বাজেটে দরিদ্ররা অবহেলিতই থাকলো, অথচ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়। সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে 10 থেকে 15%। কেন? মনে হচ্ছে তো ওনারাই সবচেয়ে বেশি অবহেলিত। তো এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বাজেট চেতনা ও সংস্কারের বৈপরীত্য বলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। এবং চতুর্থত যে ইস্যুটা আসবে সেটা হলো যে এইটার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে জবাবদিহিতা, স্বচ্ছতা ইত্যাদির বিষয়, সেটার ক্ষেত্রেও সম্পৃক্ততা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। সামগ্রিক জনগোষ্ঠীর প্রত্যাশা অনুযায়ী বাজেট হয়নি বলেন ডক্টর দেবপ্রিয়। এই ক্রান্তি লগ্নে যে প্রত্যাশাটা ছিল। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা। দেশের বিজ্ঞান ও প্রযুক্তিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সকালে রাজধানীর আগরগাঁয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনের অডিটোরিয়ামে জাতীয় বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশে বড় বড় শিল্প প্রতিষ্ঠান থাকলেও গবেষণায় তাদের ব্যয় খুবই কম উল্লেখ করে সালেউদ্দিন আহমেদ বলেন, বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো মানবতার সেবা করা। সব গবেষণাই সরাসরি মানুষের উপকারে না এলেও সহায়ক হিসেবে কাজ করবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ।
বিজ্ঞানীর সাথে আমলা, বিজ্ঞানীদের সাথে যারা দাতা সংস্থা, তাদের একটু সিনার্জি থাকতে হবে, না হলে কিন্তু বিজ্ঞানীরা একা কিছু করতে হবে। সেটা আমরা নিজেরাও দেখি যে বিজ্ঞানী যারা আবিষ্কার করেন বা ইনভেন্ট করেন, তাদের সহায়তা দরকার, আর্থিক সহায়তা এবং বিভিন্ন জায়গায় এটা ডিসেমিনেট করা। অর্থাৎ সেটা বিজ্ঞান আপনার যারা এটা করছে সেটা অনেকটা হলো, প্রথম হলো বিজ্ঞানকে লোকজন এনকারেজ করা, এটাকে ডিসেমিনেট করার জন্য। 2025 সালের মধ্যে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে চায় সরকার, জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বুধবার বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, শিশুশ্রম বন্ধে অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। আইনে শিশুশ্রমের যে সংজ্ঞা বিদ্যমান তা সংশোধনের কাজ চলছে। নতুন সংজ্ঞায় শিশু শ্রমিকদের বয়সসীমা নির্ধারণ করা হবে। শ্রম উপদেষ্টা আরও জানান, ILO এর সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন সংশোধনে কাজ চলছে। আগামী নভেম্বরের মধ্যে সংশোধিত শ্রম আইন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। আপাতত বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স তো কতখানি বিশ্বাসযোগ্য আই ডোন্ট নো, এটা তো কীভাবে গণা যায়, কীভাবে গণা হয় তাও জানি না। তবে শিশু শ্রম এখন যাদেরকে আমরা শিশু শ্রমের এই সংজ্ঞাতে আনি, তারপর 35 লাখ, এখান থেকে কিভাবে কমানো যায় এবং সংজ্ঞাটার মধ্যে কি হবে, বড় কথা যেটা বললাম। যেমন বাপের সাথে ছেলে তার বিজনেস, ফিশিং বিজনেসে সে যায়, আবার আমাদের তো স্কুলও আছে, আমি বলেছি ফ্রি স্কুল আছে, আপ টু প্রাইমারি তো ফ্রি, কাজে কাউকে পয়সা লাগবে না। কিন্তু শুধু আমি না, এটা আফ্রিকান কান্ট্রি একটা প্রবলেম। আমরা তারপরেও চেষ্টা করছি যে আরও রিডিউস করার জন্য। অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 2012 সালে ধানমন্ডি থেকে ছাত্র শিবির নেতা গোলাম মুর্তজা নিহিমকে অপহরণের পর আয়নাঘরে 47 দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। এছাড়া গণহত্যার মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক ও ময়নুল ইসলামকেও কারাগারে পাঠানো হয়। জুলাই আন্দোলনে ঢাকার বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র জনতার অবস্থানের তথ্য র্যাব, পুলিশ ও আওয়ামী ক্যাডারদের দিতেন ইশতিয়াক। আর ময়নুল ইসলাম গাবতলীর এক হত্যা মামলায় আসামি। তার উপরে অমানসিক নির্যাতন করে তাকে দীর্ঘদিন গুম রেখে তাকে মিথ্যা মামলায় কারাগারে প্রেরণ করা। সেই ভিকটিম নিজে এসে অভিযোগ করে গিয়েছে। আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সংস্থা থেকে তার বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করেছিলাম। সে অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল এবং শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। জেলখানায় পরিচয়, এরপর পরিকল্পনা, শেষ পর্যন্ত প্রকাশ্য দিবালোকে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাই। 3 সপ্তাহ আগের এই ঘটনার তদন্ত শেষ করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করেছে 6 ছিনতাইকারীকে। উদ্ধার করেছে বিদেশি অস্ত্র ও কয়েক লাখ টাকাও। ফাহিম ইউসুফের রিপোর্ট। গেল 27 মে দিনে দুপুরে রাজধানীর মিরপুরে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া হয় ব্যবসায়ীর 22 লাখ টাকা। সেদিন মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সেন্টারের নির্বাহী পরিচালক রাসেল মিয়া ও অফিস সহকারী জাহিদুল হককে থামান ছিনতাইকারীরা ফাঁকা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর জনসম্মুখেই ছিনিয়ে নেওয়া হয় টাকার ব্যাগ। এ ঘটনায় মিরপুর মডেল থানায় মামলা হলে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। ডিবির একাধিক টিম একই সাথে ঢাকা, বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ ও যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতির সাথে সরাসরি জড়িত মোট 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানায় ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে অনুসরণ করে চক্রটি এরপর মোটরসাইকেলে এসে অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ। লোকাল সোর্স প্রথমে তাদেরকে ইনফরমেশন দেয় এবং দীর্ঘদিন সেটা র্যাকি করে। এটার গল্পটা যেটা ওদের কাছে যেটা জিজ্ঞাসা করলাম, কালো ব্যাগ নিয়ে যাওয়া নিয়ে আসা, এটা কয়েকদিন তারা দেখে।
দেখার পর তারা দেখে কখন ব্যাগটা মোটা কখন ব্যাগটা চিকন। এভাবে তারা তাদের যে ফেভারের একটা এনভায়রনমেন্ট পরিবেশ সেটা নিশ্চিত করে তারা কার্যক্রমটা করে। পুলিশ বলছে জেলখানায় পরিচয়ের সূত্রে সংগঠিত হয় এই ডাকাতি ছিনতাই চক্রের সদস্যরা। চেষ্টা চলছে চক্রের বাকি সদস্যদের ধরার। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। খুলনার তেরোখাদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। বুধবার তেরোখাদার ইকরিতে স্থানীয় কওমি মহিলা মাদ্রাসা ও এতিমখানায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নির্দেশনায় ডাক্তার জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও খাবার বিতরণ করা হয়। এ সময় ডাক্তার জুবাইদা রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খান, আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়া ও ডাক্তার জুবাইদা রহমানের অসুস্থ মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করা হয়।